নমস্কার বন্ধুরা, আমি তনুজা। ইস্যু গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্প নবনীতা দেবসেনের ঠাকুমার গল্প। রঞ্জন বিমর্ষ মুখে উস্কো খুস্কো চুলে দাড়ি চুলকোতে চুলকোতে এসে ঘরে ঢুকল। নবনীতাদি, ঠাকুমার কি হয়েছে? ঠাকুমার হাতের কাজ ঠেলে দিয়ে খাড়া হয়ে বসি। রঞ্জনের ঠাকুমাটি আমাদের বড় প্রিয়জন। 90 ছুঁয়েছেন। এই বয়সে তো একটু ভয় ভয় করেই। শরীর খারাপ করেছে? কি হয়েছে ঠাকুমার? শরীর না, মাথাটা। সে আর নতুন কি, মাথা তো অনেক দিনে নিজের খেয়াল খুশিতে চলছে। এই অন্ন পরিচ্ছেদ, ভীমরতি এখন ভয়ালো পরিণতির দিকে। শনই রঞ্জনটাকে নিয়ে বড় ঝামেলা। দুটো কথা বিশ্বাস করি তো পরের তিনটে করি না। মুখ চোখ দেখলে কিছুতেই টের পাওয়া যাবে না সত্যি বলছে না গুল মারছে। দুটোই তো অবিকল একরকমভাবে পরিবেশিত হয়। সত্যিটাকে মনে হবে গুল, আর গুলটা সত্যি। বিশ্বাস করতেও ইচ্ছে হয় না, আবার বিশ্বাস না করলেও ঠকে যেতে পারি। ঠিক করে বলো তো দেখি কি হয়েছে? ঠাকুমার আমার প্রিয় মানুষ হবার বহু কারণ রয়েছে, তার কয়েকটা বলতে পারি। ধরুন, আপনি বনের মধ্যে হঠাৎ একা রাত্রিবাস করতে বাধ্য হয়েছেন। আপনার ভয় করছে। তখন যদি ঠাকুমা থাকতেন আপনার কাছে, তিনি আপনার বালিশে 3 বার থাবড়া মেরে একটা মন্ত্র পড়ে দিতেন। মন্ত্রটা জরুরি, শিখে রাখুন। আমার তো যাযাবর স্বভাব। এখানে সেখানে হট্ট মন্দিরে শয়ন করার সময় এই মন্ত্রটা খুবই কাজে লাগে। বালিশে 3 থাবড়ার পর বলুন, কপ্ফুল কপ্ফুল কপ্ফুল। সাপ চোরা বাঘা 3 নিষ্ফল নিষ্ফল নিষ্ফল। যত্তর যায় কপ্ফুলের এই রাও, সাপ চোরা বাঘা 3 না বাড়াও পাও। যদি বাড়াও পাও, দোহাই আমার ওস্তাদের মাথা খাও। মন আমার গুরুদেবের পায়। ওম গুরুদেব শিবা, গুরুদেব শিবা, গুরুদেব শিবা, ওম। পরবর্তী স্টেপ, 3 বার 3 দিকে ঘুরে ঘুরে ভক্তি ভরে নমস্কার নিবেদন। সেই মন্ত্র অবশ্যই শুনতে পাবে জগতের যত সাপ চোর আর বাঘের দল। 3 গোষ্ঠীর কেউ আর পা বাড়াবে না এদিকে। ওস্তাদের বাঁধন দেওয়া আছে না, একেবারে নিশ্চিন্তে। শুধু আরশোলা আর মাকড়সার জন্য ঠাকুমার কোনো মন্ত্র আছে কি না জেনে নিতে হবে, এইটিই বাকি। ঠাকুমার কীর্তি কাহিনী কি অল্প? খুব বিশিষ্ট মহিলা। এই সেদিন নীল আর্মস্ট্রং যে চাঁদে বেড়াতে গিয়েছিল, সেটাই টিভিতে আবার করে দেখাচ্ছিল। নাতিরা গিয়ে ঠাকুমাকে বলল, ঠাকুমা শুনেছ কি হয়েছে? কি দেখলাম টিভিতে? চাঁদে মানুষ নেমেছে। কি? তুমি কি কইলা মনু? চাঁদের কথাটা কি কইলা? চাঁদে গিয়া মানুষ নামছে ঠাকুমা, চাঁদ আর দূরে নাই। নামছে কও কেন? উঠছে কইতে হয়। মানুষ আকাশে নামে কি কইরা? চাঁদে তো ওঠা লাগে। এইয়া কি পুষ্করিনি? তা সেই মানুষ করছে কিডা চাঁদে যাইয়া? ওই তো হাঁটাচলা করছে, মানে ভেসে বেড়াচ্ছে আর কি। পা ডুবে ডুবে যাচ্ছে তো, ভালো করে হাঁটা যায় না চাঁদের মাটিতে। আহারে, পাও তো ডুববা যাইবই। বর্ষাকাল না, একেবারে ভাইসা বেড়াইতাছে বেচারা। আহা হা, তা অহন না যাইয়া শুকা সিজনে যায় নাই কেন? অহন তো আকাশেও মেঘ, বিদ্যুৎ চাঁদে যাওন কি সহজ ভ্রমণ? পথখান কি কম? দেখা মনে হয় কাছেই, চাঁদ কিন্তু বহু দূর। কত দূর জানো? একেবারে হিমালয় পর্বত টর্বত পার হইয়া কৈলাস পর্বতের কাছে। বলেই হাত জোর করে নমস্কার। ঠাকুমার অভিনবত্ব বিভিন্নভাবে প্রকাশ পায়। সবাই মিলে গুলতানি করছে নাতিরা, ঠাকুমা গুটি গুটি উপস্থিত। ও মনু, তোমরা করো কি? 3:30টার এরোপ্লেন উইরা গেল। অহন তোরা চা খাইবি না? এইটা তো তগো চা খাওনের টাইম, খেয়াল করায়া দিতাছি। ঠাকুমা নিজে চা খান না। বেলা 3:30টার এরোপ্লেন এরকমও হয় নাকি? 8টার মেল ট্রেন, 10টা-15 প্যাসেঞ্জার, বড় জোর 9:30টায় পাশের বাড়ির কুকুর স্কুল বাস। এইসব হিসেব রাখতে পারে মানুষ।
তাই বলে 3:30-র এরোপ্লেন দেখে ঘরের কাজকর্মের টাইম শিডিউল বানানো? হ্যাঁ, 3:30-র সময় আকাশ দিয়ে একটা জেট প্লেন যায় এবং ঠাকুমা তাই দিয়ে বিকেলটা শুরু করেন। লও লও, সব তাস গুছাও এইবারে। চায়ের টাইম। 3:30টার এরোপ্লেন উইরা গেছে গিয়া। সেই কখন? সেই ঠাকুমার কি ভীমরতি হয়? তবে হ্যাঁ, ওর মাঝে মাঝে খেয়াল যাবে, নানা রকমের উদ্ভট খেয়াল। নাতিরাও তার মোকাবিলার জন্য সদা সর্বদা প্রস্তুত। ওই ঠাকুমারই নাতি তো তারা। যেমন একদিন ঠাকুমার মনে হলো সকলেই তাকে গঙ্গা স্নান করাবে বলে কথা দিয়েছিল, কিন্তু কেউ কথা রাখেনি। যেমনই মনে হওয়া অমনি অ্যাকশন শুরু। একই কথা ননস্টপ রিপিট করে যাবার অদম্য ক্ষমতা অনেক ঠাকুমারই থাকে, ওরও আছে। সকাল থেকে যাকেই পাচ্ছেন তাকেই কথাটা একবার বলে নিচ্ছেন। ও মনু, তপন, ও বাপধন, চন্দন, আরে আরে রঞ্জন না, পলাও, কোথায় দরাজা কইছিলা তোমারে গঙ্গা স্নান করাইতে লইয়া যামু ঠাকুমা, তো কই লইয়া গেলি না তো? ও বৌমা, একবারটি গঙ্গা ছানে লইয়া যাবা আমারে? ও তারাপদ, তোমার মায়েরে একবার গঙ্গা ছান করাইয়া আনবা না তুমি? লয়া চলো না বাবা, গঙ্গায় 2টা ডুব দিয়া আসি গা, বড় প্রাণে লয়। অবশেষে নাতিরা ঠাকুমাকে পাজাখোলা করে কুলে তুলে 2টো ঘর পার করে দাওয়ায় নিয়ে এসে সিঁড়ি দিয়ে উঠোনে নামিয়ে এনে বলল, এই তো গঙ্গা, গঙ্গায় এসে গেছি ঠাকুমা, স্নানটা তবে সেরে নাও চটপট। ঠাকুমা চোখ বড় বড় করে রোদে খটখটে উঠোনের দিকে তাকিয়ে বললেন, বাপ রে, জোয়ার আইছে, ইস কি বড় বড় ঢেউ, সমুদ্রের মতো লাগে। তারপর নাতিদের বললেন, আরে তারা আমারে ধইরা থাক, আমি তো স্রোতে ভাইসা যাইতাছি, গায়ে তো শক্তি নাই, ওহ জলের কি টান। নাতিরা ঠাকুমাকে ধরে রইল। ঠাকুমা চোখ বুজে নাক টিপে ধরে গুনে গুনে 3টি ডুব দিয়ে উঠলেন, বিড়বিড় করে মন্ত্র আওড়াতে আওড়াতে। 3 নম্বর ডুবের পরেই হাত বাড়িয়ে দিলেন, গামছাখানি দেহি। গামছা দেওয়া হলো। তারপর জয় জয় দেবী সুরধ্বনি গঙ্গে গাইতে গাইতে গা মাথা মুছে ঠাকুমা আবার মহানন্দে নাতিদের কোলে চড়ে খাটে ফিরে এলেন। পুণ্য স্নান সারা। আহ কি আরাম, শরীরখান যেন জুড়াইয়া গেল। গঙ্গাচ্ছান বলিয়া কথা, এইটিকে ভীমরতি বলে ধরা হয়। তবে এই রকমটা তো নতুন কিছুই ঘটনা নয়। আজ তাহলে রঞ্জনের এত বিচলিত লাগার কারণ কি? কেন, ঠাকুমা নতুন করে কি করলেন আবার? এবার কি সমুদ্র স্নান? পুরীতে যাবেন? রঞ্জন গম্ভীর মুখে মাথা নাড়ল। জ্যাঠামশাইকে মেরে ফেলেছেন। সে কি? আমার মাথাটা ঘুরে গেল। বিলেতের কাগজেই এসব পড়েছি কেবল। কি ভয়ানক। সকালে উঠে দেখি ঠাকুমা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন, কাপড়ের খুঁটে নাক চোখ মুছছেন আর কাঁদছেন। রঞ্জন বলতে শুরু করলো, কেন ঠাকুমা, কান্দ কেনে? আমার অমূল্যটা আর নাই। হ্যাট, যত বাজে চিন্তা। কে কইল নাই? জ্যাঠা একেবারে ফিটফাট ঠিকঠাক। না নাই, আমি জানি সে নাই, তোরা আমারে মিছা কথা কস। হারে অমূল্যা, ঠাকুমা নাইবেন না, খাবেন না, কথা বলবেন না, এক নাগারে হাপুস নয়রে জল জ্যান্ত জ্যাঠামশাইয়ের জন্য পুত্রশোকে কাঁদবেন। কার আর সেটা বরদাস্ত হয়? বাড়ি শুধু লোকে তাকে বোঝাচ্ছি জ্যাঠা দিব্যি আছেন, ফুর্তিতেই আছেন। কোন্নগর থেকে তেমন ঘন ঘন গড়িয়া এসে উঠতে হয়তো পারছেন না ইদানিং, তাই বলে এমন অমঙ্গলে কান্না কাঁদতে হবে? ঠাকুমা কারোর কথাই বিশ্বাস করছেন না। আমি জানি তোরা আমারে ভুলাস। প্রত্যেকে চেষ্টা করে হার মেনে গেলাম। এদিকে ফোনে ঠাকুমা কথাবার্তা কিছুই শুনতে পান না। জ্যাঠার সঙ্গে ফোনে যে কথা বলিয়ে দেব তার উপায় নেই। কিছুতেই বুঝ মানানো যাচ্ছে না ঠাকুমাকে, অথচ মায়ের চোখের জলে নাকি সন্তানদের অকল্যাণ হয়। এই অশ্রু অবিলম্বে থামানো দরকার। সমূহ বিপত্তির শান্তি করতে জ্যাঠামশাইকে কোন্নগর থেকে সোজা ট্যাক্সি ভাড়া করে গড়িয়াতে নিয়ে আসা হলো। এবার ছেলেকে সশরীরে মায়ের সম্মুখে উপস্থিত করে দেওয়া হবে। রবিবার সকালে জ্যাঠামশাই এলেন।
হাসি খুশি। ট্যাক্সি ভাড়াটা এখান থেকেই দেওয়া হয়েছে। জ্যাঠামশাই হাতে করে কোন্নগর থেকে চমৎকার মাখা সন্দেশ এনেছেন ঠাকুমার জন্য। এবারে সমস্যার অবসান। আমরা নাচতে নাচতে গিয়ে বলি, ঠাকুমা, জ্যাঠামশাই এসেছেন। কে আইলো? জ্যাঠামশাই। কার জ্যাঠা? আমাদের জ্যাঠামশাই। হেইডা কেডা? কেডা মানে? তোমার বড় ছেলে। সে তো অমূল্যা আসিল। হ্যাঁ, সেই তো আসিল, আবার কি কথা? জ্যাঠামশাই এসেছেন তোমার কাছে। অমূল্যা আইছে? হ্যাঁ হ্যাঁ, বলছি তো। অমূল্যা এই বাসাতে আইছে? আজ্ঞে হ্যাঁ, তবে আর বলছি কি, এই বাসাতেই আইছেন আমাদের জ্যাঠামশাই, তোমার অমূল্য। আইলো কেমনে? ট্যাক্সি করে। ট্যাক্সি কইরা? বাপরে, খাড়াও দিনি, কাপড়খানা পাল্টাইয়া লই। তাড়াতাড়ি তোরঙ্গ থেকে একটা তসরের কাপড় বের করেন। হুড়োহুড়ি করে সেটি গায়ে জড়িয়ে সুতির কাপড়টা খুলে রেখে ঠাকুমা বললেন, কই কই গেল অমূল্যা? দাও, আরে ডাইকা দাও। ঠিক কথা কও তো মনু। জ্যাঠামশাই ঘরে ঢুকে যেই নিচু হয়েছেন প্রণাম করতে, ঠাকুমা ঠিকরে সরে গিয়ে হা হা করে উঠলেন। আহা হা, থাকগা থাকগা, পর নামে কাজ নাই। এই যে হাত তুইলা এমনি এমনি কইরা নম নম করো, নম নম করো। বলতে বলতে নিজের বুকের কাছে 2 হাত জড়ো করে ঠাকুমাও জ্যাঠামশাইকে ভক্তি ভরে নমস্কার করলেন। প্রণাম করা, আশীর্বাদ করা, যাবতীয় ক্রিয়াকর্ম বাদ। ঠাকুমার এহেন আধুনিকতা দেখে জ্যাঠামশাই একটু ঘাবড়ে গেলেন মনে হলো। বিজয়ার সময় তো এটা ছিল না। জ্যাঠামশাই চেয়ারে বসলেন, ঠাকুমা চুপচাপ তাকে মেপে যাচ্ছেন। কথা নেই। জ্যাঠার অস্বস্তি হলো। সাধারণত ঠাকুমার অনেক প্রশ্ন থাকে। তা মা, ভালো আছো তো? হ, আমি তো আছি ভালোই। তুমি কেমন আছো শুনি? ভালোই আছি। আইলা কি করিয়া? ট্যাক্সিতে। ট্যাক্সি চলাচল করে? তা করে, খরচা আছে। খরচা তো থাকবই, এইবার ওইবার বইলা কথা। জ্যাঠা এবারে সন্দেশের বাক্স এগিয়ে দেন। মা, তোমার লাইগ্গা সন্দেশ আনছি। থাক, ওইখানেই রাইখা দাও। সন্দেশও নাকি বানায়? বা বাবা, কেন বানাবে না? বেশ ভালো সন্দেশ, অন্যরকম। একটু খেয়ে দেখো। থাক, খাইয়া কাম নাই। ভালো না হইয়া পারে? কই থেকে আনছো? সহজ কথা, একেবারে ওই পার থিকা। ওই নামেই এপার ওপার, সবই এক মা। ঠাকুমা একটুক্ষণ চুপ করে থাকেন। তা খাও কি? মানে? মানে ভাত ঠাত খাইতে পারো? হ্যাঁ, ভাত ঠাত খেতে পারবো না কেন? রান্ধিয়া দেয় কে? কেন, তোমার বৌমা? আহা, এইটা তুমি কি কইলা অমূল্যা? বৌমাও? ঠাকুমা ডুকরে ওঠেন। বৌমাও? হায় হায় রে, আমার এই খবরটাও কেউ দেয় নাই। আমারে কেউ কিছুই কয় না। বৌমার খবর খান আমারে দিলই না। ঠাকুমা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে দেন। জ্যাঠা এবারে মৃদু লাঠিচার্জের মতো মৃদু ধমক লাগান। কি আবার খবর দিব? শুধু শুধু কাইন্দ না তো মা। তার যদি খবর কিছু হইতো তোমারে দিতই। ছেলের বকুনি খেয়ে ঠাকুমার কান্না বন্ধ। নাক চোখ মুছে, তা কও, বৌমা আছে কই? ঘরে। যাইবা কেনে? তা ভালো, তা ভালো। লগে লগেই আসো দুইজনায়, সেই ভালো। রান্ধিয়া বাড়িয়া দিতাছে, সেইখানে যাইয়াও সেবা যত্ন পাইতাছো বৌমার, শূন্যাও শান্তি। জ্যাঠামশাই দিশেহারা, কিছুতেই ঠাউর পাচ্ছে না। ঠাকুমার আসল সমস্যাটি তাকে জানানো হয়নি। ছেলেকে দেখতে চান, মন কেমন করছে ছেলের জন্য, এইটুকু বলা হয়েছে তাকে। জ্যাঠামশাইয়েরও নয় নয় করে তো বয়স 75-এর ওপরে, ওসব অলক্ষণে কথা তাকে খুলে বলা যায় না। জ্যাঠামশাইয়ের মনে মনে নানা রকম হোঁচট লাগছে, কিন্তু একটা জিনিস তিনি গিলতে পাচ্ছেন না। মা, কও দেখি, তুমি আমারে প্রণাম করতে দিলা না কেন? ঠিক কইরা কও। জিভ কেটে মাথা নেড়ে ঠাকুমা বলছেন, সি সি, প্রণাম করতে হয় নাকি? ওই পার থেকে আয়সা তুমি তো সকলের প্রণাম নিবা। তা ভালো, আইসো আমারে দেখনের লেগ্গাই আইসো, সন্দেশ লইয়া আইসো, খুব ভালো। কিন্তু তাও একটা কথা বুঝি না, তুমি আইলা কিভাবে?
তুমি প্রণাম নিবাটা জ্যাঠামশাই বুঝতে না পারলেও আলোচনা চালিয়ে যান। মুখখানা যার পরানোই বিভ্রান্ত দেখাতে থাকে যদিও। কইতাছি তো, ট্যাক্সি কইরা কয়বার কমু? শোনো নাই, ট্যাক্সি ওই পারেও যায়? যাইব না কেন? যাইতে তো মানা নাই। না মানে, আচ্ছা তুমি নিচে আইলা কিভাবে? হেইডা কও, নাকি ট্যাক্সি একেবারে উপর অব্দি চলিয়া যায়? জ্যাঠা এবার উদ্ভ্রান্ত। এইটা তুমি কি কইলা মা? ট্যাক্সি 3 তলার উপরে উঠে নাকি? আমি সিঁড়ি দিয়া নাইমা আইসা বড় রাস্তা থিকা ট্যাক্সি ধরি। সিঁড়ি? সিঁড়ি দিয়া উপর নিচ করো? না তো কি, 3 তলা বাসায় কি লিফট বানায় নাকি? অসুবিধা হয় না? না, এখন পর্যন্ত তো হয় নাই, তবে ফিউচারের কথা কখন যায় না। তাহলে মনে হয় সিঁড়িটা কমপ্লিট করছিল রাবণে। আমি তো জানি আধা খাসরা হইয়া পইরা আছে, কমপ্লিট হয় নাই, তাই জিগাইছি নিচে আইলা কেমনে? রাবণের সিঁড়ি? আমি কি স্বর্গে আছি মা? এই কথাটায় মা ফোঁস করে উঠলেন। স্বর্গ না তো কি, তুমি হইলা গিয়া তোমার বাবার বড় পোলা, তুমিও কও অমূল্যা। জ্যাঠার আর ধৈর্য থাকে না। কিন্তু মা, এইটা তো বহু পরের কথা, আগে তো মরি। অহন তো আমি বাচ্চা আছি, স্বর্গে যামু না নরকে যামু এই প্রশ্নটা কেউ করে নাই আমারে। তুমি কইলা কেবল। কি কইলা? তুমি বাচ্চা আছো? অমূল্যা, তুমি বাচ্চা আছো? তুমি জীবিত? তুমি স্বর্গে যাও নাই? ও হো হো, আমার অমূল্যা মরে নাই রে, আমার অমূল্যা বাচ্চা আছে রে। ও হো হো। ঠাকুমার আনন্দ অশ্রু অঝোর ধারায় ঝরতে লাগলো এবং গলা ছেড়ে ও হো হো কান্নাটা অবিকল মরা কান্নার মতো শোনাতে লাগলো। এর চাইতে সেই ফুঁপিয়ে ফুঁপিয়ে অমূল্যা আর নাই কান্নাটাই ছিল ভালো। জ্যাঠামশাই এতক্ষণে সবটা বুঝতে পারেন। ঠাকুমাকে জড়িয়ে ধরে জ্যাঠামশাই বললেন, মা গো আসো, তাহলে প্রণামটা অহন কইরা লই। লও লও, করো না প্রণাম তোমার যত ইচ্ছা। তখন কি জানি, আমি তো জানি তুমি ওই পার থিকা, তাই তো হড়বড় করিয়া শুদ্ধ কাপড়খানা পরিয়া আইলাম। জ্যাঠামশাই চিবুক ছুঁয়ে চুমু খেয়ে ঠাকুমা মিষ্টি করে হাসেন। তারপরে হাত বাড়ালেন, কই দাও তো দেখি সন্দেশটা যে আনছিলা, জিনিসখান কেমন দেখি খাইয়া। আমি হাঁপ ছেড়ে বলি, যাক, সব ভালো যার শেষ ভালো। কিন্তু শেষটা ভালো কিনা সেটাই তো সংশয়। সেদিন ঘণ্টেশ্বরের পৈতের দিনে সিরিয়াস কেলো করেছেন। রঞ্জন গুছিয়ে বসেছে, এতক্ষণে আমার চায়ের কথা মনে পড়ল। চা খাবি তো রঞ্জন? আর কি আছে, সঙ্গে কি দেবে? আজকে হয়েছে মাংসের ঘুগনি। গ্রেট, লাগাও চা। ঘণ্টের পৈতের দিনে বাড়িতে অত লোক, তার মধ্যে ঠাকুমা, বাবা, জ্যাঠা, কাকামণি প্রত্যেকের প্রেস্টিজ পাংচার করে দিয়েছেন। ব্যাপক কেলো। ঠাকুমার কেলোর কীর্তিগুলো শুনতে আমি সর্বদাই আগ্রহী। কি কেলো রে, কি কেলো? বাড়িতে উৎসব, সবাই জড়ো হয়েছেন। জড়ো হওয়া মানে সবার আগে ঠাকুমার কাছে যাওয়া। 3 ছেলেই একত্রে উপস্থিত। জ্যাঠামশাই বিচারি তখনও স্বর্গের সিঁড়ির স্মৃতি দ্বারা তাড়িত, তাই তিনি ঠাকুমাকে প্রণাম করে বললেন, মা আমারে চিনো? চিনুম না কেন? আমার নাম কি কহ দেখি। ঠাকুমা হঠাৎ জিভ কেটে সলজ্জ ঘোমটা টেনে দিয়ে মুখ ঘুরিয়ে নিলেন। তারপর চোখের কোণ দিয়ে মিটিমিটি হেসে ফিসফিস করে জ্যাঠামশাইকে প্রায় কানে কানে বললেন, কমু কি কইরা? তোমার নাম যে আমারে লইতে নাই মনু। ভাসুর ঠাকুরের নামে তোমার নাম দিছি কি না? তুমি হইলা আমাগো বড় পোলা, সকলের আগে তুমি। শুনে তো সকলেই স্তব্ধ। তার ভাসুরের নামে নাম? মোটেই না। তার ভাসুর ঠাকুর তো ঠাকুরদার দাদা বাবাদের জ্যাঠামশাই হন। তার নাম তো ক্ষেত্রপ্রসাদ, জেঠুর নাম অমূল্য। কেসটা কি হলো? ঠাকুমাই বললেন, আচ্ছা, নামের গোড়ার অক্ষর কইয়া দিতাছি, শয়ে ফয়ে আশফ দিয়া নাম শুরু। বাস ওইসে, ঘর শুদ্ধ মানুষ বজ্রাহত। ক্ষেত্রপ্রসাদের শয়ে ফয়ে আশফ কই, সে তো কেবল স্ফটিকেই থাকা সম্ভব। এই পরিবারে তো ওই নামের কোনো পূর্বসূরি আছেন বলে এখনও শুনিনি। এই শয়ে ফয়ে আশপাশনে অবধি চেয়ারের পিঠ ধরে সেই যে দাঁড়িয়ে উঠেছিলেন জ্যাঠা আর বসেননি। এবারে জ্যাঠা একা নন, বাবা কাকা সকলেই বিচলিত হয়ে ঠাকমাকে চেপে ধরলেন। ঠিক কইরা কও দিনি মা, তোমার কয়টা পোলা?
তাদের নাম কি কি? কাকু বললেন, মা আমার পানে যাইয়া দেখো, কও তো আমি কে, আমার নাম কি? কাকুর চ্যালেঞ্জের সামনে পড়ে ঠাকুমাও মরিয়া, আর চালাকি চলছে না। এবার ঠাকুমা পুত্রের চোখে চোখে সোজাসুজি তাকালেন। তোমারই চিনি না? আমার পোলা আমি চিনুম না? নাম শোনবা? কেন মনু, আপন আপন নামগুলো তবে মনে নাই? তবে শূন্য লাও, এই আমি কইয়া দিলাম। তারপরেই হঠাৎ নামতা পড়বার মতো গড় গড় করে এক ঝাঁক নাম আবৃত্তি করে গেলেন। বনবিহারী, বিনোদ বিহারী, বিমান বিহারী, পুলিন বিহারী, রাস বিহারী, তপন, স্বপন, চন্দন, রঞ্জন, কাঞ্চন। লও আমার সব কয়টা পোলা পাইনের নাম, গইন্না লও। ঘর শুদ্ধ, শ্রোতা নির্বাক। ঠাকুমার 3 সন্তান, অমূল্য, তারাপদ, সদানন্দ। কেউ এই লিস্টে নেই। তাদের পুত্রের অবশ্য আছে, কিন্তু বাকি 5 জন বিহারী বাবুরা যে কারা পরিবারের কেউই বলতে পারল না। ঠাকুমা নামগুলি পেলেন কোথায়? নাতিদের নাম না হয় বোঝা গেল, ছেলেদের নাম বিস্মরণ, সেও না হয় কষ্টে সৃষ্টে বোধগম্য হলো, কিন্তু ওই 5টা উটকো নাম কাদের? ঠাকুমা যে ইষ্টমন্ত্রের মতো মুখস্থ আউড়ে গেলেন। বিরাট এক রহস্য সৃষ্টি করলো ওই অচেনা নামাবলী। ওরা কারা? রহস্যের মীমাংসা করলেন ঠাকুমারই ছোট ভাই, আমাদের মামা দাদু। ঠাকুমার ওই একটি মাত্র ভাই। মামা দাদু বললেন ওই 5টি তাদের 5 দাদার নাম। মামা দাদুর জন্মের আগেই তারা গত হয়েছেন মা শীতলার কৃপায়। ঠাকুমার বয়স তখন 4 বছর, এই কারণেই মামা দাদুর নাম হয়েছে শীতলাচরণ। ঠাকুমার বিয়ে হয়েছে 9 বছরে। ঠাকুরদাও দেখেননি এই সম্বন্ধীদের। কোথা থেকে যে তুলে এনেছেন ঠাকুমার শৈশবের বিস্তৃত নামগুলি, বসিয়ে দিয়েছেন নিজের সন্তানদের নামের সারিতে, তার অতি প্রিয়জনদের তালিকায়। কিন্তু শয়ে ফয়ে আস্ফটার সমাধান মামা দাদুও জানেন না। ওটার কিনারা হলো না। এই ঘটনার উপসংহার বাকি আছে দিদি, এখানেই শেষ নয়। পরদিন সকালে উঠে ঠাকুমা মাকে ডেকে জিজ্ঞেস করলেন, বৌমা আমি ক্যাডা? এহেন অস্তিত্ববাদী প্রশ্নে মা ভ্যাবাচাকা খেয়ে স্থানুবধ। কদিনই আমি ক্যাডা? প্রায় গোপন কথা বলা বলির মতো ফিস ফিস করে মাকে জিজ্ঞেস করলেন ঠাকুমা ষড়যন্ত্রের ভঙ্গিতে। অগত্যা তার বৌমা বললেন, মা আপনি আমার শাশুড়ি, এই বাড়ির কর্তা মা, আনন্দমোহিনী। ঠাকুমা মন দিয়ে শুনলেন, তারপর ভুরু কুচকে সন্দিগ্ধ সুরে বললেন, আনন্দমোহিনী? হেইডা আবার কেডা? বৌমা ওই নামখান কার? মার পায়ে কেঁদে ফেলার অবস্থা। তখন আমরা গেলাম অভয় দিতে। ওই লাইনেই নয়, ট্র্যাক বদল। আরে তুমি তো আমাদের ঠাকুমা, আমাদের চিনতে পারছো না? আহা তাই ক, আমি তো রঞ্জন চন্দনের ঠাকুমা। বাস বাস, আর কইতে লাগবো না, বুঝছি। রঞ্জন থামল। এই গল্পে টিকা হয় না। আমি শুধু চায়ের কাপটা এগিয়ে দিই। রঞ্জন চাটা শেষ করে আবার শুরু করলো। মেজদির নাতি হয়েছে, তাকে নিয়ে এসেছে ঠাকুমার কাছে। ঠাকুমা বসে আছেন বিছানায়, তার কোলে দেওয়া হলো। ঠাকুমা তো পুতিকে কোলে করে খুব খুশি, অনেক আদর করছেন, ছড়া কাটছেন। ফর্সা ধবধবে ছোট্ট বাচ্চাটা, মাসখানেক, মাস 3 হবে। তার পরনে কিছু নেই, কেবল কোমরে কালো খনশিতে একটা তামার পয়সা বাঁধা। ঠাকুমা আদর করতে করতে জিজ্ঞেস করলেন, ভারী সুন্দর, এটা কি হইছে, পোলা না মাইয়া? সবাই সমস্বরে বলে উঠেছি, কেন ঠাকুমা, ও তো তোমার কোলেই আছে, ছেলে না মেয়ে দেখাই তো যাচ্ছে সেটা। ঠাকুমা কেমন লজ্জা পেয়ে গেলেন। আস্তে করে মাথা নেড়ে মৃদু স্বরে বললেন, অত শত আমার মনে নেই, তরাই কইয়া দে আমারে। আমি এবারেও কি বলবো ভেবে পাই না। শেষে রঞ্জনী কথা বলে, এই তো একরকম, কিন্তু গতকাল যা ঘটল সেটা ক্লাসিক। দুপুরের দিবানিদ্রার পর উঠে ঠাকুমা বেজায় ফুর্তি, ব্যাপক চেঁচামেচি জুড়ে দিলেন। সারা মুখ উল্লাসে ঝলমল করছে, কণ্ঠস্বরে বিয়েবাড়ির ব্যস্ততা। কই রে তপন্যা, রঞ্জন্যা, আমার চন্দন বুড়াটা, কই গেলি তোরা সব? আয় আয় শীঘ্র আইসা আমারে তোল, আমারে তোল, আমারে পুরাও সদানন্দ ও তারাপদ ও অমূল্যা, দৌড়িয়া আসো বাবারা, আমারে পুরাও। আমরাই দৌড়ে যাই। ও ঠাকুমা, হলো কি তোমার? ও কি আঁকাথাকু কথা বলছো? আহা,
আমারে পুরাই বিয়ার কখন? আমি তো মরছি, রাইতেই মইরা গেছি। তোরা কেউ বোঝো নাই? আর বিলম্ব না, জলদি জলদি পুরা আমারে। রাইত হইলে তো মুশকিল, দিনে দিনে লইয়া চল। ছি ঠাকুমা, অমন বলে না। তুমি মরবে কেন? 60, তুমি মরনি? হ হ, আমি মরছি। আমার পোলাগুলো গেল কই? ডাইক্কা দে, পুরাইতে ক আমারে। আরে না ঠাকুমা, মরনি তুমি। এই দেখো, মরলে কি ব্যথা লাগে? বলেই সাবধানে ঠাকুমার পায়ে এক রাম চিমটি। উ হু 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 হু, ইস কি পাজি! মরা মানুষের ব্যথা দেয়? মরছি, তুমি জ্বালাস? তখন লজ্জা সরম নাই? আহা, মরা মানুষকে কি ব্যথা দেওয়া যায়? তাহলে তো পোড়ালেও তুমি ব্যথা পাবে। পাবে না? তুমি বেঁচেই আছো ঠাকুমা, জিন্দা মানুষ তুমি। তোরা পোলা পাইন, তোরা কিছু বোঝে না। আমি বাসি জ্যান মরছি, আর তোরা কম মরি নাই। ল ল, আমারে পুরাইতে ল। না গো ঠাকুমা, সত্যি বলছি, তুমি মরনি। তুমি স্বপ্ন দেখেছ। স্বপ্ন? চিমটিতে ব্যথা পেলে দেখলে না? স্বপন ছিল ওইটা। হ্যাঁ ঠাকুমা, স্বপন। মরি নাই? না না, মরবে কেন? ঠিকঠাক কইতাছো তোমরা? ঠিকঠাকই কইতাছি ঠাকুমা, মরো নাই তুমি। বাইসা আছে, জিন্দা আছো, শ্বাস প্রশ্বাস পড়তাছে তোমার। স্বপ্নই দেখছিলা তুমি। তৃপ্ত উজ্জ্বল মুখখানি মুহূর্তের মধ্যে বিবর্ণ, নিষ্প্রভ, মলিন হয়ে গেল ঠাকুমার। যা, খোয়াবি দেখতেছি কেবল। এইবারেও মরণ হইল না তাইলে। খুব দুঃখী মুখে ঠাকুমা চোখ বুজে জপের মালা নাড়াচড়া শুরু করে দিলেন। আপন মনেই বললেন, মরি নাই, ধুর চাই। রঞ্জন চুপ করে গেল। স্তব্ধতা ভেঙে আমি বলি, ঘুগনিটা খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর, আজকে কি বলছেন ঠাকুমা? আজ কেমন মুড? আজ আজ যখন আমি বেরোচ্ছি আমাকে বললেন, রঞ্জনা তুমি কি নয়াপাড়ায় যাও? নয়াপাড়ার দাদুরে একবার দেখা আসো। ঘর দুয়ার সব বানের চলে ভাইসা গেছে। শিব মন্দিরের উচ্চা চাতালে বইরা আছে স্ত্রী পুত্র লইয়া গরু ছাগলের লগে। আমি বললাম, হ্যাঁ, দেখে আসবো। নয়াপাড়াটা কোথায় রঞ্জন? ঠাকুমার ভেসে যাওয়া বাপের বাড়ি। 82 বছর আগেকার বন্যার খবর নিতে পাঠিয়েছেন আমাকে। কেমন লাগলো আজকের গল্প? আমার গল্প পড়া শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের। আমার গল্প পড়া যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে আমার সাথে থেকো, পাশে থেকো। আর হ্যাঁ, পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। আজকের মতো তোমাদের বিদায়। আবার কোনোদিন নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব।